সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী কারবারের শেয়ার ইস্যু নিয়ে। যৌথ মূলধনী কারবারের শেয়ার ইস্যু, যেটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় সবসময় একটা প্রশ্ন আসে এবং অঙ্কগুলিও খুব অল্প সময়ে সমাধান করা যায়। এবং ভবিষ্যতে তোমরা যতদিন পড়ালেখা করবে এই শেয়ার ইস্যুটা ততদিন তোমাদের তার সাথে জড়িয়ে থাকবে। তাই শেয়ার ইস্যুটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আমরা যৌথ মূলধনী কারবারের শেয়ার ইস্যু শুরু করি। যৌথ মূলধনী কারবারের মূলধন বলতে আমরা কি বুঝি, এখানে অনেক কিছু আলোচনা করার আছে। যৌথ মূলধনী কারবার কি, এর বৈশিষ্ট্য কি, ইত্যাদি ইত্যাদি, এগুলি তোমরা আগে পড়ে এসেছো, এগুলি আর এখন আলোচনা করার দরকার নেই। আমরা শুধু আজকে আলোচনা করব যৌথ মূলধনী কারবারের মূলধনটা নিয়ে। আমরা কি নিয়ে আলোচনা করব? যৌথ মূলধনী কারবারের মূলধন নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখা যাক যৌথ মূলধনী কারবারের মূলধন। আমরা জানি যৌথ মূলধনী কারবারের মূলধন হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 অনুমোদিত শেয়ার মূলধন, 2 ইস্যুকৃত শেয়ার মূলধন, 3 বিলিকৃত শেয়ার মূলধন, 4 তলবকৃত শেয়ার মূলধন, এবং সবশেষে হলো আদায়কৃত শেয়ার মূলধন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যৌথ মূলধনী কারবারের মূলধন কত প্রকার? 5 প্রকার। মূলধন কত প্রকার? 5 প্রকার। কি কি? 1 অনুমোদিত শেয়ার মূলধন, 2 ইস্যুকৃত শেয়ার মূলধন, 3 বিলিকৃত শেয়ার মূলধন, 4 হলো তলবকৃত শেয়ার মূলধন, এবং সবশেষে আদায়কৃত শেয়ার মূলধন। আমরা এখন এই মূলধনগুলো একটু ডিটেইলসে আলোচনা করি। চলো প্রথমে আমরা আসি অনুমোদিত শেয়ার মূলধন বলতে আমরা মূলত কি বুঝি সেটা আমরা এখন আলোচনা করি। অনুমোদিত শেয়ার মূলধন যে পরিমাণ মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধিত হয় বা কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকে তাই অনুমোদিত শেয়ার মূলধন। অনুমোদিত শেয়ার মূলধনের থেকে বেশি মূলধন সংগ্রহ করা যায় না। আবারও বলতেছি, একটা কোম্পানি যে পরিমাণ শেয়ার মূলধন নিয়ে সরকারের কাছ থেকে লাইসেন্স নেয় বা নিবন্ধিত হয় সেটাই অনুমোদিত মূলধন। কোন কোম্পানি তার যে মূলধনের অনুমোদন বা যে অনুমোদিত মূলধন তার থেকে বেশি মূলধন বাজার থেকে সংগ্রহ করতে পারে না। একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। মনে করো তানজিল ফ্যাশন লিমিটেড কোম্পানি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার বিভক্ত করে নিবন্ধিত হলো। কয় টাকা মূল্যের? 10 টাকা মূল্যের। কতগুলো শেয়ার সে অনুমোদন দিয়েছে? 1 লক্ষ শেয়ার। তাহলে তার অনুমোদিত মূলধন কত? তাহলে তার অনুমোদিত মূলধন হলো 1 লক্ষ গুণন 10,000, 10 লক্ষ টাকা। বুঝে গেছে অনুমোদিত মূলধন জিনিসটা কি? আবারও বলতেছি, সরকারের কাছ থেকে যে পরিমাণ মূলধনের অনুমোদন নিয়ে একটা কোম্পানি ব্যবসা শুরু করে সেইটাই হলো অনুমোদিত মূলধন। আমরা যাই পরের আলোচনায়। আমাদের দ্বিতীয় মূলধন যেটা ছিল সেটা হলো কি আমাদের ইস্যুকৃত মূলধন। দ্বিতীয় যে মূলধনটা ছিল সেটা কি? ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন বলতে কি বুঝি? ইস্যুকৃত শেয়ার মূলধন হলো অনুমোদিত শেয়ার মূলধনের সেই অংশ যে অংশ বিক্রয়ের জন্য জনসাধারণের নিকট বিজ্ঞাপনের মাধ্যমে প্রস্তাব করা হয়। সহজ ভাষায় বলতে গেলে ইস্যুকৃত শেয়ার মূলধন হলো অনুমোদিত মূলধনের ওই অংশটা যেটা আমরা বর্তমানে বাজারে বিক্রি করে মূলধন সংগ্রহ করব। বর্তমানে যেটা আমরা জনগণের কাছে বিক্রি করে মূলধন সংগ্রহ করব সেটা হলো ইস্যুকৃত মূলধন। উদাহরণ দেখো, ওই যে আগে যে বলছিলাম তানজিল ফ্যাশন লিমিটেড, তারা অনুমোদন নিয়েছিল 1 লক্ষ শেয়ারে 10 টাকা করে। এখন কোম্পানি এর 80,000 শেয়ার বন্টনের উদ্দেশ্যে সমহারে ইস্যু করলো। কত শেয়ার ইস্যু করলো? 80,000 শেয়ার। তাহলে কোম্পানির ইস্যুকৃত মূলধন হবে এই 80,000 শেয়ার, এবং মূলধন কত টাকা করে? শেয়ার প্রতি 10 টাকা করে। তাহলে মূলধন হবে কোম্পানির কত? 80,000 গুণন 10, 8 লক্ষ টাকা করে। আবার একটু খেয়াল করো যে কোম্পানির ইস্যুকৃত শেয়ার মূলধন কত? তানজিল ফ্যাশনের সে এখন জনগণের কাছে বিক্রি করবে 80,000 শেয়ার, এবং প্রত্যেকটা শেয়ারের মূল্য কত? 10 টাকা করে। তাহলে তার শেয়ার মূলধন কত? 8 লক্ষ টাকা। তাহলে আমরা অনুমোদিত মূলধন ছিল কত? 10 লক্ষ টাকা। কিন্তু সে যেহেতু বিক্রি করবে 80,000 শেয়ার,
তাই তার ইস্যুকৃত মূলধন হলো 8 লক্ষ টাকা। চলো আমরা পরেরটায় চলে যাই। আমরা কি কি শিখলাম? অনুমোদিত শেয়ার মূলধন, ইস্যুকৃত শেয়ার মূলধন। এরপর বিলিখিত শেয়ার মূলধন। বিলিখিত শেয়ার মূলধন হলো ইস্যুকৃত শেয়ার মূলধনের সেই অংশ যা জনগণের মধ্যে বন্টন করা হয়। এটা ইস্যুকৃত শেয়ার মূলধনের চেয়ে কম হতে পারে, কখনো বেশি হবে না। আমি আবার একটু বুঝিয়ে বলছি। আমরা যে যতখানি শেয়ার বাজারে ইস্যু করব, এর মধ্যে যতখানি শেয়ার জনগণের কাছে আমরা বুঝিয়ে দেব, সেটাই হলো বিলিখিত মূলধন। এবং বিলিখিত মূলধনের পরিমাণ কখনো ইস্যুকৃত শেয়ারের থেকে বেশি হতে পারবে না, কম হতে পারে। একটা উদাহরণ দিয়ে আবার যাচ্ছি। তানজিম ফ্যাশন লিমিটেড সে অনুমোদন পেয়েছিল 1 লক্ষ শেয়ারে। সে অনুমোদন পেয়েছিল কত শেয়ারে? 1 লক্ষ শেয়ারে। কিন্তু সে ইস্যু করেছিল কত শেয়ার? সে ইস্যু করেছিল 80,000 শেয়ার। ইস্যু করেছিল কত দেখান? 80,000 শেয়ার। এখন জনগণ তার কাছ থেকে 90,000 শেয়ার ক্রয় করতে চায়, কিন্তু সে বিক্রি করতে চাইছে কত? 80,000 শেয়ার। আর লোকজন কিনতে চাইছে কত? 90,000 শেয়ার। তাহলে কি সে 90,000 শেয়ার বিক্রি করতে পারবে? পারবে না। সে কত শেয়ার বিক্রি করতে পারবে? 80,000 শেয়ার। কারণ তার বিক্রয়ের জন্য আসেই 80,000 শেয়ার। সেক্ষেত্রে তার বিলিখিত মূলধন হবে কত? 80,000 গুণন 10, 8 লক্ষ টাকা। 80,000 গুণন 10, 8 লক্ষ টাকা। তাহলে অবশিষ্ট যে 10,000 শেয়ার জনগণ বেশি কিনতে চেয়ে তার কাছে টাকা দিয়েছিল, সেই টাকা কি হবে? সেই টাকা সে ফেরত দিয়ে দিবে। 10,000 গুণন 10, 1 লক্ষ টাকা। সে কি করবে? 10,000 গুণন 10, 1 লক্ষ টাকা সে আবেদনকারীদেরকে ফেরত দিতে হবে। এই ছিল মূলত বিলিখিত মূলধন। এরপরে আমরা চলে যাই, আমাদের বিলিখিত মূলধনের পর হলো তলবকৃত মূলধন। তলবকৃত মূলধন বলতে আমরা কি বুঝি? তলবকৃত শেয়ার মূলধন হলো বিলিখিত শেয়ার মূলধনের সেই অংশ যা শেয়ার মালিকগণকে বর্তমানে পরিশোধ করতে বলা হয়। আরো সহজ ভাষা আমি একটু বুঝিয়ে বলি যে তলব মানে কি? চাওয়া। যারা আমার কাছ থেকে শেয়ার কিনছে তাদের কাছ থেকে আমি যে পরিমাণ টাকাটা বর্তমানে চাবো, সেইটাই হলো তলবকৃত মূলধন। এবং সবশেষে আমার হলো আদায়কৃত মূলধন। সবশেষে আমার কি? আদায়কৃত মূলধন। এই আদায়কৃত মূলধনের আরেকটা নাম হলো পরিশোধিত শেয়ার। আদায়কৃত মূলধন বা তলবকৃত পরিশোধিত শেয়ার মূলধন কি? তলবকৃত শেয়ার মূলধনের একটি অংশ যা শেয়ার মালিকগণের কাছ থেকে আদায় করা সম্ভব হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে আমরা যাদের কাছে শেয়ার বিক্রি করছি তাদের কাছ থেকে যে পরিমাণ টাকা আমরা আদায় করতে সমর্থ হয়েছি, সেটাই হলো আদায়কৃত মূলধন। সেটাই কি? আদায়কৃত মূলধন। মনে করো আমরা 80,000 শেয়ার 10 টাকা করে বিক্রি করেছিলাম, কিন্তু আমাকে 5,000 শেয়ার হোল্ডার টাকা দিতে ব্যর্থ হয়েছে। তাহলে আমার আদায়কৃত মূলধন হবে কত শেয়ার? 75,000 গুণন 10। চলো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। আমাদের এবারের আলোচ্য বিষয় হলো শেয়ার ইস্যু অধ্যায় কি ধরনের প্রশ্ন আসবে এবং সেগুলোর জন্য আমরা কিভাবে অ্যান্সার করব। শেয়ার ইস্যু অধ্যায়ে সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো জাবেদা। প্রত্যেকটা শেয়ার ইস্যুর অঙ্ক করার জন্য জাবেদা অতিশয় গুরুত্বপূর্ণ। আমরা এখন জাবেদা শিখি। যদি সমমূল্যে শেয়ার ইস্যু করা হয়, কি মূল্যে ইস্যু করা হয়? সমমূল্যে। এখন তোমাদের মনে হতে পারে সমমূল্য আবার কি? যদি শেয়ারের যে দাম আমরা অনুমোদন নিছি সেই দামে বাজারে বিক্রি করে, সেটা হলো সমমূল্য বা সমহার। শেয়ারের 3টা হার। একটা হলো সমহার, একটা হলো অধিহার, আর একটা হলো অবহার। একটা শেয়ার 3 ভাবে বিক্রি করা যায়: সমহার, অধিহার, অবহার। সমহার কি? শেয়ারের যে মূল্য কাগজে কলমে আছে সেটা সেই মূল্যে বিক্রি করলে সমহার হবে। যেমন আমরা যদি 10 টাকার শেয়ার 10 টাকায় বিক্রি করি তাহলে সেটা হলো সমহার। অধিহার, অধি মানে কি? বেশি। তাইলে আমার যে রেট আছে, যে হারে আমি শেয়ারটা অনুমোদন নিয়েছি, তার চাইতে যদি বেশি দামে বিক্রি করি
তাহলে সেটাকে আমরা বলবো অধিহার। আর অবহার কি? অব মানে কম, আমাদের যে মূল্যে অনুমোদন নেয়া তার চেয়ে যদি কম মূল্যে বিক্রি করি শেয়ার, সেটা হলো অবহার। যেমন 10 টাকার শেয়ার যদি আমরা 10 টাকায় বিক্রি করি সেটা কি? সমহার। কিন্তু 10 টাকার শেয়ার যদি আমরা 12 টাকায় বিক্রি করি সেটা কি? অধিহার। আর যদি 10 টাকার শেয়ার আমরা 8 টাকায় বিক্রি করি সেটা হলো আমাদের অবহার। 10 টাকার শেয়ার 10 টাকায় বিক্রি করলে সমহার, 10 টাকার শেয়ার 12 টাকায় বিক্রি করলে অধিহার, 10 টাকার শেয়ার 8 টাকায় বিক্রি করলে অবহার। এখন আমরা জাবেদা শিখব। এই সমহারে যদি ইস্যু করি সেক্ষেত্রে জাবেদা কি হবে। চলো আমরা তাহলে জাবেদা শুরু করে দিই। যদি আমরা সমহারে শেয়ার ইস্যু করি সেক্ষেত্রে প্রথম জাবেদা হবে ব্যাংক বা নগদান হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক বা নগদান হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। মানে আমরা প্রথমে শেয়ারটা যখন বাজারে ছাড়বো তখন জনগণের কাছ থেকে যে টাকা নিব তার জন্য এই যাবে। দ্বিতীয় যাবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন আমরা শেয়ার আবেদনে যে টাকাটা পেয়েছিলাম সেটা মূলধন হিসাবে স্থানান্তর করব, তার জন্য হলো আমাদের এই যাবেদা। কি যাবেদা? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এরপরে গিয়ে যদি আমরা অধিহারে শেয়ার ইস্যু করি, কিসে? অধিহারে, সেক্ষেত্রে আগের জাবেদার মতে প্রথম জাবেদা ব্যাংক বা নগদান হিসাব অধিহারের টাকা সহ ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কিভাবে? যে আমরা জনগণের কাছ থেকে ওই যে অধিহার সহ 12 টাকা করে যদি শেয়ারের দাম দেই সেই টাকাটা ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবং দ্বিতীয় জাবেদা হলো গিয়ে এখানে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবং নতুন করে হবে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। দেখো সমমূল্যে ক্রেডিটে শেয়ার অধিহার নেই, কিন্তু অধিহারে শেয়ার ইস্যু করলে ক্রেডিটে কি আছে? শেয়ার অধিহার হিসাব ক্রেডিট করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম শেয়ার অধিহার আমার এক ধরনের দাম। এরপরে যদি অবহারে বা বাট্টায় শেয়ার ইস্যু করি, কিসে? অবহারে বা বাট্টায়। প্রথম জাবেদা ঠিক আগের মতোই ব্যাংক বা নগদান হিসাব ডেবিট, অবহারের টাকা ব্যতীত। অবহার মানে কি? ওই যে কম নিলাম, যত টাকা কম নিব ওইটা ব্যতীত, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আর মূলধনের জাবেদা শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। দেখো এখানে অবহার কি হলো? ডেবিট হলো। অবহার কি হলো? ডেবিট হলো। তাহলে আমাদের মাথায় রাখতে হবে অধিহার থাকলে অধিহার ক্রেডিট হয়, অবহার থাকলে অবহার ডেবিট হয়। এবার অতিরিক্ত আবেদনের টাকা যদি ফেরত দিতে হয়, অতিরিক্ত আবেদনের টাকা যদি ফেরত দিতে হয়, সাপোজ আমি 90,000 শেয়ারের আবেদন পেয়েছি কিন্তু আমি বিক্রি করতে পারবো 80,000, তাহলে 10,000 শেয়ারের আবেদনের টাকা ফেরত দিতে হবে না? ওই যে আমি ফেরত দিব সেটার জন্য যাবে তাই ফেরত দিলে আমার কি হবে? নগদ টাকা বা ব্যাংকের টাকা কমে যাবে না, তাই ব্যাংক বা নগদান হিসাব দেখবো আমরা এখন ক্রেডিট পাশে, আর শেয়ার আবেদন হিসাব ডেবিট। যখন আমি টাকা নিয়েছিলাম তখন শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম, এখন যখন ওই টাকা ফেরত দিব তখন শেয়ার আবেদনের ওই টাকা কি করতে হবে? ডেবিট করে দিতে হবে। আর যেহেতু আমার ব্যাংক থেকে টাকা বা নগদ টাকা কমে যাচ্ছে তাই ব্যাংক বা নগদান হিসাব ক্রেডিট করতে হবে। আমরা এরপরে চলে যাই। চলো, যদি শেয়ারের বিনিময়ে কোনো সম্পদ ক্রয় করে থাকে, শেয়ারের বিনিময়ে যদি কোনো সম্পদ ক্রয় করে থাকে, সাপোজ ধরো আমরা 10,000 শেয়ার দিয়ে 10,000 শেয়ার দিয়ে একটা জমি ক্রয় করলাম, 10,000 শেয়ার দিয়ে আমরা কি করলাম? একটা জমি ক্রয় করলাম। 10,000 শেয়ার দিয়ে যদি আমরা জমি ক্রয় করি তাহলে সম্পদ হিসাব বা জমি হিসাব কি হবে? আমার ডেবিট হবে, এবং বিক্রেতা বা যার কাছ থেকে কিনবো সেটা কি হবে? ক্রেডিট হয়ে যাবে। আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। চলো, এরপর আরেকটা যাবে না, বিক্রেতা হিসাবকে আমরা আবার কি করবো?
ডেবিট করব এবং শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করব। আমরা যদি এটা না করে একবারে একটা জাবেদাও দেখাতে পারি, আমরা যদি চাই আমরা কি করতে পারি, একটা জাবেদায় দেখাতে পারি। দেখো আমরা প্রথম জাবেদা দিয়েছিলাম কি, যে সম্পদ হিসাব ডেবিট, বিক্রেতা হিসাব ক্রেডিট, আর দ্বিতীয় জাবেদা বিক্রেতা হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমরা এটা না করে কি করতে পারি, আমরা একবারে করতে পারি সম্পদ হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমরা একবারে কি করতে পারি, সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করতে পারি। আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। এরপরে আমরা যদি কি করি, যে শেয়ার যারা বিক্রি করে দিবে, হ্যাঁ, যারা শেয়ার বিক্রি করে দিবে বা শেয়ার এর বিনিময়ে, সেবার বিনিময়ে যদি আমরা শেয়ার প্রদান করি, তাহলে যাবে না সুনাম হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আইন সেবার বিনিময়ে যদি আমরা শেয়ার প্রদান করি, আইন সেবার বিনিময়ে, তাহলে আমরা লিখব প্রাথমিক খরচ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবং লাস্ট ওয়ান, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ এবং অন্যান্য প্রাথমিক খরচের জন্য আমাদের জাবেদা হবে অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট। এখন অবলেখকটা কি, তোমরা যদি এটা না বুঝো তাহলে সহজ বাংলা আমরা বলতে পারি, অবলেখককে সহজ বাংলায় বলা হয় দালাল। কিন্তু বইয়ের ভাষা তো, তাই এখানে একটু সুন্দর করে আমরা কি লিখবো, অবলেখক লিখবো। আমরা দালাল লিখলে কিরকম দেখা যায়, কিন্তু দালাল আর অবলেখক একই জিনিস। যারা আমার শেয়ারটা জনগণের কাছে বিক্রি করে দিবে তারাই মূলত অবলেখক, এবং তার বিনিময়ে তাদেরকে আমরা যে খরচ দিব সেটার জন্য অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চলো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। আমাদের এবারের বিষয়বস্তু হলো যে আমাদের পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। কোম্পানি জাবেদা প্রস্তুত করতে বলতে পারে, কি জাবেদা প্রস্তুত করা লাগতে পারে আমাদের। এছাড়া আমাদের কি লাগতে পারে, ব্যাংক হিসাব করতে বলতে পারে। ব্যাংক হিসাব মানে ব্যাংকের টাকার একটা খতিয়ান তৈরি করতে হবে। ব্যাংকের টাকার একটা কি করতে হবে, খতিয়ান তৈরি করতে হবে, সেটাকে আমরা বলবো ব্যাংক হিসাব। এছাড়া আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলে। আর্থিক অবস্থার বিবরণী মানে উদ্ধৃত পত্র। আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা বুঝি উদ্ধৃত পত্র। এছাড়া পরীক্ষায় আমার আর যা প্রশ্ন হতে পারে সেটা হলো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে, শুধুমাত্র মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র শেয়ারের যে মূলধনগুলি আছে সেগুলি নির্ণয় করব মালিকানা সত্ত্বের ভিতরে। এছাড়া আমার আরো প্রশ্ন হতে পারে আর্থিক অবস্থার বিবরণী শুধুমাত্র সম্পদ অংশ করতে বলতে পারে। আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ অংশ করতে বলতে পারে। এখানে আমরা শুধুমাত্র সম্পদ অংশ করব। এছাড়া মোট আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করতে পারে, মানে আমরা টোটাল কতগুলো শেয়ারের আবেদন পেয়েছি সেটা নির্ণয় করতে বলতে পারে। এছাড়া অনেক সময় অবলেখকের কমিশনও নির্ণয় করতে পারে, মানে যে অবলেখক আমার শেয়ারগুলি বিক্রি করে দিল তার কমিশনের পরিমাণও আমাদের প্রশ্নে অনেক সময় নির্ণয় করা লাগতে পারে। এছাড়া আমার প্রশ্ন হতে পারে ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করা। এছাড়া প্রশ্ন হতে পারে বিলিখিত শেয়ার নির্ণয় করা। এছাড়া আমাদের আরো প্রশ্ন হতে পারে শেয়ার প্রতি অধিহার বা অবহার নির্ণয় করা। এছাড়া মোট অধিহার বা অবহার নির্ণয় করতে বলতে পারে। এই হলো আমাদের মূলত প্রশ্ন। এখানে আমাদের এই প্রশ্নগুলো মূলত কতে আসবে, এই প্রশ্নগুলো আমার দিকে আসবে, কতে আসবে। এবং ক এবং গতে যে 4 মার্ক, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো খ এবং খ অথবা গতে হবে। আর নিচের এই ধরনের প্রশ্নগুলো হবে আমার কিসে, এই ধরনের প্রশ্নগুলো হবে আমার কতে, আর এই ধরনের প্রশ্নগুলো হবে আমার খ অথবা গতে। এগুলি আমাদের 4 নম্বরের প্রশ্ন। ওকে, তাহলে তোমরা একটু ভালোভাবে দেখো যে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। আমাদের সব মিলাইয়া সকলে আজকে এ পর্যন্তই। তোমরা এই ভিডিওটা বারবার দেখবে, যত বেশি করে দেখবে তত ভালোভাবে শিখতে পারবে। ধন্যবাদ তোমাদেরকে।